সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামের প্রধান উপদেষ্টা পরিদর্শন করছেন বন্দরের কার্যক্রম, ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে চাপা উত্তেজনা। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। পুলিশের মারণাস্ত্র প্রত্যাহারে আরও বেপরোয়া হতে পারে সন্ত্রাসীরা, শঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধের তাগিদ। এই সিদ্ধান্তে আসতে গেলে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে দেশে কোনো ধরনের অবৈধ এবং মারণাস্ত্র কারো কাছেই থাকবে না। শুটিং ফেডারেশনের অস্ত্র জুলাই আন্দোলনের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ। কমিটি দেওয়ার আগে আরও যাচাই বাছাই চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এবং বাণিজ্য যুদ্ধের তিক্ততায় যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজছে কানাডা। চাহিদা মাফিক সরবরাহ করতে পারলে বাংলাদেশের ভালো সম্ভাবনা, বলছেন প্রবাসী ব্যবসায়ীরা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের 9 মাস পর নিজ শহর চট্টগ্রামে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন বন্দরের কার্যক্রম ঘুরে দেখছেন তিনি। নিয়ে আরও জানাতে বন্দর এলাকা থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, বন্দর নগরীতে প্রধান উপদেষ্টার কর্মসূচি কী কী রয়েছে জানাবেন। একই সঙ্গে আজকে সারাদিন প্রধান উপদেষ্টার চট্টগ্রাম শহরে কী কী কর্মসূচি থাকছে সে বিষয়ে জানাবেন। মুক্তি দীর্ঘ 9 মাস পর তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছেন নিজ শহরে। স্বাভাবিকভাবে এখানকার মানুষের আশা প্রত্যাশা কিংবা উচ্ছ্বাসের মাত্রা অনেক বেশি। আজকে সকাল 9টা 20 মিনিটের দিকে তিনি চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসক থেকে শুরু করে মেয়র সবাই উপস্থিত ছিলেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর পরপরই তিনি 9টা 50 নাগাদ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছান। বন্দরের এনসিটি টার্মিনালে তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং সেটি ঘুরে দেখছেন। একটু বলে রাখি যে শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% কিন্তু এই চট্টগ্রাম বন্দরকে ঘিরে হয় এবং এই চট্টগ্রাম বন্দর এবং আশেপাশের যে সমুদ্র অঞ্চল সেটি শুধুমাত্র দেশের অর্থনীতি নয়, দেশের নিরাপত্তা, দেশের সার্বিক অর্থনীতির সক্ষমতা, ভৌগোলিক কারণে নানান বিষয়ে এই অঞ্চলটি আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে এই অঞ্চলের অর্থনৈতিক সক্ষমতা যেমন প্রয়োজন, তেমনি এটিকে ঘিরে একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করাও এই মুহূর্তে জরুরি বলছেন যারা বন্দর সংশ্লিষ্ট আছেন তারা এবং নীতি নির্ধারকরা। সব মিলিয়ে তিনি আজকে চট্টগ্রাম বন্দরের এনসিটি যে টার্মিনাল এবং বন্দরের যে সার্বিক কার্যক্রম সেটি পরিদর্শন করবেন। মুক্তি এর আগেও তিনি দেশে বিদেশে বিভিন্ন কনফারেন্সে কিন্তু চট্টগ্রাম বন্দরের গুরুত্বের কথা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেছেন। তো সব মিলিয়ে এই অঞ্চলটি আসলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও এর মধ্যে ঝুঁকতে শুরু করেছেন। বড় বড় বিনিয়োগকারী, এর মধ্যে পিসিটি যে টার্মিনাল সেটি কিন্তু এর মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা নিয়েছেন। বর্তমানে যেটি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে বন্দরের এনসিটি টার্মিনাল দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে বা বিদেশি কোনো অপারেটরকে দেয়া, যেটি নিয়ে বেশ প্রায় মাসখানেক ধরে চট্টগ্রামে কিন্তু আলোচনা করছেন বন্দর কর্মকর্তা থেকে শুরু করে এখানকার যারা ব্যবসায়ী সংশ্লিষ্টরা রয়েছেন, রাজনীতিবিদরা এটি নিয়ে নানান পক্ষে বিপক্ষে সরব ছিলেন। তো আজকে একেবারে প্রধান উপদেষ্টা নিজেই আসলেন এবং তিনি এখানে বন্দর কর্মকর্তাদের সাথে কথা বলবেন, ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন। এর আগে কিন্তু যুক্তরাষ্ট্রের যে দূতাবাসের কর্মকর্তারা তারা এসেছিলেন, অ্যাম্বাসেডর এসেছিলেন, কূটনৈতিকরা এর মধ্যে বন্দর পরিদর্শন করেছেন, বিডার চেয়ারম্যান তিনি পরিদর্শন করেছেন এর আগে চট্টগ্রাম বন্দর। তো সব মিলিয়ে বন্দর বেশ আলোচনায় এবার এবং ব্যবসায়ীরা আশা করছেন আগামীতে বাণিজ্যের যে গুরুত্ব এবং বাণিজ্যের যেই ভলিউম বাড়বে দেশে, সেই জায়গা থেকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কথা তারা বলছেন। বন্দরের পাশাপাশি বে টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালের যে সক্ষমতা, যন্ত্রপাতি বাড়ানো, আমলাতান্ত্রিক যে জটিলতা হয়রানি সেগুলো দূর করা নিয়ে ব্যবসায়ীরা বেশ আশাবাদী। হয়তো প্রধান উপদেষ্টা কোনো নির্দেশনা দেবেন। এর পাশাপাশি কিন্তু তারা বলছিলেন যে বন্দরের পাশাপাশি অন্যান্য যে সংস্থাগুলো আছে, বিশেষ করে বন্দরের সাথে যুক্ত কাস্টমস, বিএসটিআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, সেগুলোর দক্ষতা বাড়ানোর কথা তারা একই সাথে বলছেন। এবং কর্ণফুলী নদীর যে টানেল করা হয়েছে সেই টানেলকে ঘিরে আসলে যে আশা করেছিলেন ব্যবসায়ীরা যে নদীর দক্ষিণ পারে শিল্পায়ন হবে, সেখানকার বাণিজ্যের উন্নয়ন হবে,
সেই বিষয়গুলো তারা আশা করছেন যে টানেলকে ঘিরে একটি পরিকল্পনা হবে এবং টানেল থেকে কক্সবাজার পর্যন্ত যে সড়ক সেটি এবং কক্সবাজার যে মহাসড়ক সেটিকে 6 লেনে উন্নীত করা আর কথা হয়তো এই উঠে আসবে। এর পাশাপাশি মুক্তি চট্টগ্রাম বন্দর থেকে তিনি সার্কিট হাউস যাবেন সকাল 11টা নাগাদ। সেখানে বহুল কাঙ্ক্ষিত বিশেষ করে 2 কোটি মানুষের স্বপ্ন দক্ষিণ চট্টগ্রামের কালুরঘাট সেতু, যেটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে চট্টগ্রামে, প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে সেই সেতুর ভিত্তি প্রস্তুত তিনি স্থাপন করবেন এবং সেতুটি 2030 সালের মধ্যেই নির্মাণ করা হবে। সেটি একই সাথে সড়ক থাকবে, পাশে 2টি লেন থাকবে, ফুটপাথ হিসাবে ট্রেন যাওয়ার ব্যবস্থা থাকবে। এরই মধ্যে চট্টগ্রাম থেকে কিন্তু পর্যটন নগরী কক্সবাজারের রেল চালু হয়েছে। তারপর কিন্তু এই সেতুর উপযোগী করা, সময় উপযোগী করার যৌক্তিকতা নিয়ে বিভিন্ন পক্ষ কথা বলেছেন। তো দক্ষিণ চট্টগ্রামের মানুষও বেশ খুশি আজ কালুরঘাট সেতুটি পেয়ে এবং এর পরপরই তিনি এখানে জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলবেন, সেটির অগ্রগতি কেমন, আগামী বর্ষে আসলে জলাবদ্ধতা কতটা নিরসন করা সম্ভব হবে সেই বিষয়গুলো তিনি জানবেন এবং এরপরেই হাটহাজারীতে যাবেন তিনি সড়ক পথে এবং হাটহাজারী যে সড়কটি তিনি সেটি পরিদর্শন করবেন চট্টগ্রাম থেকে হাটহাজারী পর্যন্ত। বিকেলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই সমাবর্তন, প্রায় 23,000 শিক্ষার্থীর সমাবর্তন এবং সবচেয়ে বড় সমাবর্তন চট্টগ্রামের জন্য। একটু বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার বাড়ি কিন্তু সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, খুব কাছেই যেই বাথুয়া গ্রাম, সেখানেই তার জন্ম, পড়াশোনা চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে চট্টগ্রাম কলেজ এবং এরপরেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধ্যাপনা করেছেন দীর্ঘদিন ধরে। তো সেই বিশ্ববিদ্যালয়ে তিনি আসছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস, যারা সমাবর্তনে অংশ নেবেন তাদের মধ্যে উচ্ছ্বাস, শিক্ষকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং প্রত্যাশা রয়েছে। বিশেষ করে একজন নোবেল জয়ীকে এবারই প্রথমবার মতো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় প্রধান বক্তা হিসাবে পাচ্ছে। তো সব মিলিয়ে আসলে পুরো সমাবর্তন জুড়ে সেখানে এক ধরনের নতুন করে পুরো বিশ্ববিদ্যালয়টি সাজানো হয়েছে, তিনি বক্তব্য দিবেন। এরপর যেহেতু তার পাশেই বাড়ি বাথুয়া গ্রামে তিনি বিকেলে যাবেন এবং সেখানে স্থানীয় জনগণ, তার আত্মীয় স্বজন রয়েছেন, গুণীজন রয়েছেন, তাদের সাথে তিনি মতবিনিময়ের পর পারিবারিক কবরস্থানে তিনি দোয়া মোনাজাতে অংশ নেবেন। মুক্তি। পুলিশের হাতের মারণাস্ত্র উঠিয়ে নিলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হতে পারে। যে কোনো অভিযানে পুলিশেরই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। বলেন, অস্ত্র প্রত্যাহার নয় বরং বাহিনীটিকে ব্যবহার করে স্বার্থ হাসিল করার মানসিকতার পরিবর্তন জরুরি। নাজমুস সাকিব জানাবেন বিস্তারিত। প্রতিটি বুলেট নিথর করেছে দেহ। দেখে মনে হবে এই আক্রমণ হামলার উদ্দেশ্য কেবল মৃত্যু ঘটানো। চাইনিজ রাইফেল, সাবমেশিন গান ও 9mm এর মতো পিস্তল পুলিশের হাতে তুলে দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের আমলেই, যার বড় ব্যবহার হয় গত বছরের জুলাই আগস্ট হত্যাকাণ্ডে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহলে দাবি ওঠে পুলিশের হাত থেকে মারণাস্ত্র তুলে নেয়ার। ফেব্রুয়ারিতে হওয়া ডিসি সম্মেলনেও একাধিক প্রশাসক পুলিশের হাত থেকে এসব মরণঘাতী অস্ত্র তুলে নেয়ার পক্ষে মত দেন। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে। এমন প্রেক্ষিতে গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মরণঘাতী এসব অস্ত্র আর থাকছে না পুলিশের হাতে। বন্ধুকে গুলি করতে পারে, পুলিশ তো জনগণের বন্ধু। তাহলে গত জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড, যার অধিকাংশই পুলিশেরই হাতে। সাম্প্রতিককালে বলা হচ্ছে পুলিশের হাতের যে মারণাস্ত্রগুলো আছে সেগুলো তুলে নেওয়া হবে এবং সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে কি অপরাধীরা ভয় পাবে, কিংবা অপরাধীদের আইনের আওতায় আনা যাবে কতটা, সেটা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় 2 লাখের মতো এ বাহিনীটি জনগণের কাছাকাছি থেকে কাজ করেন, যাদের উদ্দেশ্য শুধু সেবা দেয়াই নয়, অপরাধ কিংবা সন্ত্রাস দমনের মতো বড় কাজ। এর জন্য তাদের হাতে থাকতে হয় আধুনিক সব অস্ত্র। উপমহাদেশে যেখানে বড় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে পুলিশের হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার ঘটনা আছে, সেখানে বাংলাদেশে এসব অস্ত্র তুলে দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারা যাবে কতটা, এমন প্রশ্ন ছিল পুলিশের সাবেক আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের কাছে। পুলিশের হাতে কি অস্ত্র থাকবে সেটা তো পরিষ্কার করতে হবে। তার কারণ অস্ত্র ছাড়া, শক্তি প্রয়োগ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধের সঠিক তদন্ত করা সম্ভব নয়। যাদের হাতে বিপর্যয়মূলক বা ধ্বংসমূলক বা মারণাস্ত্র আছে, তাদের বিরুদ্ধে পুলিশকে শুধু লাঠি নিয়ে মোকাবেলা করবে, অভিযান পরিচালনা করবে, সেটাই তো হবে না। তাহলে এই সিদ্ধান্তে আসতে গেলে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে
দেশে কোনো ধরনের অবৈধ এবং মারণাস্ত্র কারো কাছেই থাকবে না। অতি উৎসাহী পুলিশের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই হত্যাকাণ্ড বাড়ে পুলিশের হাতে। তাই মারণাস্ত্র রাখা যেতে পারে, তবে এর অনৈতিক ব্যবহার যেন কেউ না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নির্দেশের জায়গাগুলো নিয়ে যাতে পুলিশের মধ্যে থেকে কেউ কোনো রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে এই ধরনের জনগণের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে কোনো নির্দেশ দিতে না পারে। সুপারভিশনের ব্যাপার আছে, তত্ত্বাবধানকারী কর্মকর্তা যারা থাকবেন, যারা মাঠ পর্যায়ে নিশ্চিত করবেন যে অস্ত্রের যেন মাত্রাতিরিক্ত ব্যবহার না হয়, অপপ্রয়োগ না হয়, যেটা বিগত 5ই আগস্টের আগের 15 বছর আমরা দেখেছি। এপিবিএনের সংখ্যা খুবই কম। যাদের হাতে মারণাস্ত্র থাকলেও সেটা সুফল পুলিশের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এপিবিএন ও ফোর্সও তো পুলিশ ফোর্সের মতোই হলো, এবার এপিবিএন তো সব জায়গায় থাকে না। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দীর্ঘ 8 মাস পেরোলেও গঠিত হয়নি বাংলাদেশ শুটিং ফেডারেশনের কমিটি। ফলে স্থবির হয়ে আছে সব কার্যক্রম। আসন্ন সাফে ভালো করা নিয়ে শঙ্কায় আছেন শুটাররা। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ বলছে, জুলাই আগস্টে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের খবরে সময় নিয়ে যাচাই বাছাই করে কমিটি গঠন করবে তারা। শরীফ রওশনের প্রতিবেদন। সম্ভাবনা এবং অর্জনের দিক দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের অন্যান্য ফেডারেশনের থেকে অনেকটাই এগিয়ে দেশের এই শুটিং ফেডারেশন। তবে ক্রীড়ার অভিভাবকদের খামখেয়ালিপনায় এখন ধ্বংসের মুখে দেশের ব্যয়বহুল এই ফেডারেশন। মাঝে মধ্যে শুটাররা অনুশীলন করলেও দীর্ঘদিন ধরে নেই কোনো প্রতিযোগিতার আমেজ, যে কারণে শুটিং থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক শুটাররাই। রাইফেল হাতে নিয়ে দেশের হয়ে অনন্য কীর্তি করেছেন, হয়েছেন ইতিহাসের অংশ। প্রথমবার বিশ্বকাপ শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল নিয়ে দেশের ইতিহাসে সেরা সাফল্য অর্জন করা সহজ কথা নয়। নিয়মিত অনুশীলন আর ডিসিপ্লিনের কারণেই সাফল্য পেয়েছিলেন কামরুন নাহার কলি। টোটালি এখন আউট অফ ট্র্যাক হয়ে গেছি, কারণ আমাদের কোচ নেই, আমাদের ফেডারেশনে টোটালি প্র্যাকটিস বন্ধ। দেশের 25টিরও বেশি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করলেও শুটিং ফেডারেশনের দিকে নজর নেই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের। আমাদের সাফে একটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু একটা টিমকে মিনিমাম 5 থেকে 6 মাস একটা হার্ড ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। হার্ড ট্রেনিংয়ের মাধ্যমে তারা আমাদের মধ্য থেকে চুজ করে নেবে যে কারা আমরা রেজাল্ট দিতে পারবো। একটা গেমসে তো আমাদের মেডেল পাওয়ার চান্সও ছিল, তো এরকম আমাদের অনেকগুলো গেমস আমরা ইন্টারন্যাশনাল গেমসগুলো করতে পারিনি, এমনকি আমাদের ন্যাশনাল লেভেলেও কোনো গেমস হয়নি। ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যে পরিষ্কার, অ্যাডহক কমিটির অপেক্ষায় থমকে আছে ফেডারেশনের সব কার্যক্রম। এই ধরনের ক্যাম্প অর্গানাইজ বা প্রতিযোগিতা অর্গানাইজ যোগদানের জন্য একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে, বাজেটের ব্যাপার আছে, র্যাঙ্কিংয়ের ইয়ে আছে। এটা খুব একটা বেশি যে তা না, 2টা কম্পিটিশনের মতো মিস করা হয়েছে, যেটা আমরা হয়তো বা পূর্ণাঙ্গ কমিটি থাকলে বা অ্যাডহক কমিটি থাকলে তারা পাঠাতে পারত। শুটিং ফেডারেশনের বন্দুক জুলাই আগস্টের অভ্যুত্থানে ব্যবহারের খবরে কমিটি ঘোষণার আগে অনেক বেশি সচেতন মন্ত্রণালয়। ফোর্স শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রপোজাল আমরা পেয়েছি। আমরা এটা রাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটা সংস্থার ব্যাটিংয়ের জন্য আমরা পাঠিয়েছি। শুটাররা আশা করছেন দ্রুত সমস্যা সমাধান করে আবারও বন্দুক রাইফেল নিয়ে প্রতিযোগিতায় নেমে সাফল্য ছিনিয়ে আনবেন তারা। শরীফ রওশন, এখন, ঢাকা। নির্বাচনী ট্রাইব্যুনালে বিজয়ী ঘোষণা ও গেজেট প্রকাশের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় মানববন্ধন করছেন সমর্থকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী বায়েজিদ সাদ। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। সাদ, মানববন্ধন থেকে কি বলছেন ইশরাকের সমর্থকরা? যেমনটি বলছিলেন, 20 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ফলাফলে মেয়র ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন, কিন্তু এই ফলাফলটি বাতিল করে ট্রাইব্যুনাল কিন্তু রায় দেন মেয়র ইশরাক হোসেনের পক্ষে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে, তাকে মেয়র ঘোষণা করেন এবং এর পরবর্তী গেজেট প্রকাশ হয়। তবে গেজেট প্রকাশ হওয়া সত্ত্বেও সেটি এখন অনুষ্ঠিত হয়। ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে কিন্তু ঢাকা দক্ষিণের যারা নগরবাসী রয়েছেন একেবারে তারা কিন্তু
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় ধরে 9 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো মেয়র নেই এবং এই সময়টিতে তাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হচ্ছে বা নাগরিকের যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধাগুলো তারা পাননি, যে কারণে পাচ্ছেন না, যে কারণে কিন্তু তারা আজকে একসঙ্গে জড়ো হয়েছেন। তারা বলছেন যে গেল 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই নির্বাচনের ফলাফল সেটি কিন্তু বাতিল করা হয় এবং ট্রাইব্যুনাল থেকে সেটি বাতিল করা হয় এবং এ বিষয়ে কপি পেয়ে চায়ও কিন্তু তারা 27 এপ্রিলের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনকে ঘোষণা করা হয় এবং এই কিন্তু একটি গেজেট প্রকাশ করা হয়। তবে গেজেট প্রকাশের এতদিন পার হওয়া সত্ত্বেও তাকে কেন মেয়র হিসেবে শপথ পাঠ করানো হচ্ছে না সে বিষয়ে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন এখানে যারা উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে মেয়র ইশরাক হোসেনকে কেন এতদিন পার হয়ে যাওয়া সত্ত্বেও তাকে মেয়র হিসেবে শপথ পাঠ করানো হচ্ছে না সেই প্রশ্নটি কিন্তু তারা করেছেন এবং তারা এখানে হুঁশিয়ারি দিয়েছেন যে তাকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা যেহেতু দেওয়া হয়েছে তার শপথ পাঠও করানো লাগবে সেই দাবি কিন্তু তারা এখানে এসে তুলছেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই মেয়র হিসেবে তার। নগর ভবন থেকে যুক্ত ছিলেন বায়াজিৎ সাদ। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের কথা বলছেন প্রধান উপদেষ্টা, আমরা যুক্ত হচ্ছি সেখানে। বললাম যে আমি আর কিছু শুনতে চাই না, সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। কারণ এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে গড় রাজি হওয়ার কোনো কারণ নেই, সবাই চায় তার ভালো হোক। না বোঝার কারণে সে মনে করে যে না আমার ওই ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওইটা তো আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আসবে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি নেই। তো আসার আগে আবার পাঠালাম আশিককে যে যাওয়া একটু ব্যাখ্যা করো সবার কাছে যে আমরা কী করতে চাচ্ছি, কেন চাচ্ছি। সেও চেষ্টা করল। আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এটা হয় আর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। তো আমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না। এটি যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজে চলবে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নালি দিয়ে উপরের দিকে যাবে, সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে, আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে। এটাই হলো হৃৎপিণ্ডের কাজ, এটাই হলো বন্দরের কাজ। বন্দর আরও আছে, কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয়, সবচেয়ে বড় যে জিনিসটা। এখান থেকে সমস্ত কিছু
নিয়ন্ত্রিত হবে। কাজে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। আমি বারে বারে সবার কাছে আবেদন করছি, এটা তাড়াতাড়ি করে ফেলো। যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। কাজে আমাদের কাছে এটার পেছনে যেতে হবে। এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম। সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই, শক্তিটা পাই, অর্থনৈতিক শক্তি জেগে ওঠো। আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি, এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি। আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি, কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি, তার এরকম 20টা 30টা বন্দর টার্মিনাল ভরে আছে, একদম বিশ্বমাপের, বিশ্ব সাইজের বন্দর এগুলো। সেখান থেকে তাকালে আমাদেরকে খুব ক্ষীণ মনে হয়। এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না, টেকানো যাবে না। কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে ইতি টানলেও হবে না। তো সেখানেই আসে আমাদের চ্যালেঞ্জটা। তো যে টিমের কথা বললাম আমরা, লুৎফে, সাখাওয়াত, আশিকর মধ্যে ঢুকালাম, আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ, চেয়ারম্যান, তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করবে। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না, দলে দলে যান। যখন বন্ধ করে দিয়েছে হাহাকার কেন জেলে দিচ্ছে না? যেদিকে আপনার এখানে স্বাস্থ্য নাই, স্বাস্থ্যের জন্য শুধু যান। কাগজ উল্টালে দেখা যায় নেতারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছে, ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু বন্দর না, এখানে আর কেউ আসতে পারবে না। ভাই, আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। কাল বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয় কোনো কাল। এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে, ক্রমাগত শক্তিশালী হবে, ক্রমাগত বৃহত্তর হবে। সেটার নামই তো হলো জাতি। তা না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো আর 10 রকম জাতি আমাদের এই মতো অবস্থা থেকে, উপর থেকে না, আমাদের মতো, আমাদের সেটা অনেক খারাপ অবস্থা থেকে
আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মাইল আগে চলে গেছে। তা আমরা কেন হতভাগা জাতি হলাম? এটা পরিবর্তন করতে পারবো না। কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে। এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে, আমরা এক পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। তারা যখন কাজে নামবে, তারা দুনিয়াতে শত শত কোর্ট পরিচালনা করে। ওরা হলো দুনিয়ার সেরা। যাদের কথা আমরা বলছি, যাদের সঙ্গে আমরা কাজ করছি, তারা হলো দুনিয়ার সেরা। যে কোনো বন্দরে যান, তাদের মার্কা দেখবে, এই যে এখানে বসে আশেপাশে। কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয়, তারা আমাদের মতো করে বানাবে না। তারা যে পর্যায়ে বন্দর চালায় দুনিয়াতে, কারণ এটা তাদের বন্দর, লিজ যখন দিয়েছি, তারা যখন বানাচ্ছে, এটা তাদের বন্দর, তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে। তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে। কথাটা এখানেই শেষ হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে। তারা আগে যত টার্মিনাল বানিয়েছে, বন্দর বানিয়েছে, যেখানে যেখানে বানিয়েছে, তাদের অভিজ্ঞতা হয়েছে। তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না, যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করব যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি, আরো বেশি টাকা উঠাতে পারি। এটা আমাদের লাভ। তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেল, আমরা এটাও চালাবো এখান থেকে, তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে। আমাদের টাকা লাগলো না, আমাদের অভিজ্ঞতা লাগলো না, তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো। আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম, উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম, সেটুকু আমরা পেলাম। যখন সবাই হাহা করে আমাদের সব চাকরি চলে গেল, তা বললাম যে ওরা যে আসছে, ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে, শ্রমিক নিয়ে আসবে যেটা চালানোর জন্য? ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদেরগুলো চালানোর জন্য। কাজে এই কারখানা, এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে, এটার থেকে গত্যন্তর নাই। কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে, তার লাভ, খরচ কম। চিন্তা করো, এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাইতে হয়, ওই ব্যবসা লাইতে উঠবে। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয়। বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে, শ্রম কম লাগবে, ঠিক কথা, কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে আগে একজন লাগতো, এখন বন্দর বড় হওয়ার কারণে সেখানে 5 জন লাগবে, প্রযুক্তি সত্ত্বেও। সেটা রইল। আমার দৃষ্টি সেটা না, সেই যুক্তিটা আমি বলি না যে হ্যাঁ যুক্তি। তা আমি বলি যে যদি 5 বছর লাগে, আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম, সই করে দিলাম, 5 বছর লাগলো এটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে, ধরলাম 30 সাল, 30, 31, 5 বছর। 5 বছর পরে তারা কাজ শুরু করলো, সত্যিকার এর মতো কাজ শুরু হবে, কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করলো। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে। এর পরবর্তী 5 বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলো, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরা পরিচালনা করবে। এখান থেকে এত এক্সপার্ট হয়ে গেছে, ওরা যেহেতু তোমরা চলো, এটা সস্তা, তাড়াতাড়ি শিখে, বেশি হামলা হুজ্জত করে না, এবং তাদের বুঝে নেবার ক্ষমতা সাংঘাতিক। দেখবে যে যেই বন্দরে পা দাও, পরিচালনা কি হচ্ছে, ও তো বাংলাদেশি ডিরেক্টর আমাদের, ও বাংলাদেশি সেখান থেকে দিয়ে এসছে। কোথা থেকে এসছে? ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে। চাকরি কমবে না চাকরি বাড়বে?
আমরা বুঝতে চাই না কেন? মানুষ তার নিজের প্রয়োজনে এটা করবে। আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না, সে সাধবে যে চলো তোমাকে অমুক জায়গাতে পাঠিয়ে দিচ্ছি, তুমি পরিবার নিয়ে চলো, তুমি আমার বন্দরের এই কাজটা করো, তুমি এখানে খুব ভালো কাজ করেছো। তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশি আরেকজনে পাবে, সে নিজের দেশ থেকে আনে সুবিধা করতে পারবে না, কেন এরা চটপট শিখে ফেলতেছে। আচ্ছা, বিরাট একটা সুযোগ আমাদের। আমরা আগে যে কোনো জাহাজে চড়ি, জাহাজের নাবিক হলো কোথায়? চাটগাঁর নাবিক, সিলেটি নাবিক, এটা আমরা সবসময় জানি। পরে এখন দেখা যাবে যে বন্দরে নামি, বন্দর পরিচালনা সব বাংলাদেশি, চাটগাঁইয়া, নোয়াখালীরা, বরিশাল্লা, যত কথা সব আমাদের দেশি। এটা ছাড়া উপায় নেই তো। আমাদের সেই ক্ষমতা আছে, সেটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম। তো সেটাই আমাদের পরিবর্তন। আমরা চাই যে তাড়াতাড়ি কাজটা হোক। সবার কাছে অনুরোধ, সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে, রিয়ার অ্যাডমিরাল জামান, তার পেছনে আমরা দাঁড়াই, যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন, আমরা এই আপনার দলে শরিক হলাম। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না, এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে, যাতে করে আমরা ওই যে 36 সালের কথা বললাম, যেখানে বাংলাদেশেরাই পৃথিবীর বন্দরগুলো চালাবে, সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মু। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতায় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা বলে মন্তব্য করে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। এছাড়া আজ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। রকিবুল রাহাতের প্রতিবেদন। মঙ্গলবার মধ্যরাত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সড়কে বাইক চালিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের শিক্ষার্থী শাম্মুকে বহনকারী বাইকের সঙ্গে অন্য আরেকটি বাইকের ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্মুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় শাম্মুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে জড়ো হন বিক্ষুব্ধ সহপাঠী এবং শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে আসেন ছাত্রদলের সভাপতিও। বলেন, সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হলেও উদাসীন ছিল তারা। শাম্মের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন বলে মনে করেন ছাত্রদল সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন, এই স্পটটা আপনি দেখবেন কি ধরনের মাদক শিবিরের অবস্থান গ্রহণ করছে। ঠিক একইভাবে এই উদ্যান সংলগ্ন এলাকা শাহবাগ থেকে আপনি যদি দুয়েল চত্বর পর্যন্ত যান, দেখবেন যে এখানে মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। তো এগুলো তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে এরকম এই অবস্থায় ছিল না কখনোই, কিন্তু সর্বশেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে তারও প্রতিফলন। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে গণমাধ্যমের সাথে কথা না বলেই হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি। শিক্ষার্থী শাম্মুকে হত্যার প্রতিবাদে মধ্যরাতেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। আমরা মনে করছি এটি এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং মাননীয় প্রক্টর এবং মাননীয় ভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে রাজু ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। ঘটনার পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন বেশ কয়েকজনকে।
3-4 জনের মতো আমরা ধরেছি এবং যারা গাঁজা বিক্রি করে এই সমস্ত লোক সন্দেহ। তারপর দেখি আমরা তদন্ত করে। বুধবার ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাম্যের জানাজা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এদিকে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, ক্যাম্পাসে এই মুহূর্তে অবস্থা কেমন দেখছেন এবং ছাত্রদলের কর্মসূচির বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IER এর অর্থাৎ শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য ছুরিকাঘাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এরপর গভীর রাতে কিন্তু আমরা দেখেছি যে তাৎক্ষণিকভাবে ছাত্রদল একটি প্রতিক্রিয়া জানিয়েছে, তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল এবং এরপর আরেকটি বিষয় আপনি যেটি জানতে চান, আজকে সেটি নিয়ে ছাত্রদল একটি কর্মসূচি দিয়েছে TSC-তে বেলা 11টায়, অর্থাৎ কিছুক্ষণ পরেই সেটি হওয়ার কথা রয়েছে। এখন এই মুহূর্তে মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক ভিসি চত্বরের সামনে আছি। এখানে এসে আমরা যেটা দেখলাম যে শাহরিয়ার আলম সাম্যের যে ইনস্টিটিউটে পড়ে অর্থাৎ IER শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, সেখানকার তার শিক্ষার্থীরা অর্থাৎ এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তার সহপাঠীরা, যেই সহপাঠীরা তারা এখানে দাঁড়িয়েছেন যে সাম্য হত্যাকাণ্ডের বিচার, সেই বিচার চাইতে এবং এই যে ক্যাম্পাসের মধ্যে যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে সেটি নিয়ে তারা আসলে উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা এতক্ষণ নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন। সেখানেও তারা এই বিষয়টি উঠে আসছিল তাদের স্লোগানে। তারা বলছেন যে বহিরাগত মুক্ত একটি ক্যাম্পাস চান, যেহেতু গতকালকে যে ঘটনা বলা হচ্ছিল যে সাম্যর সাথে তার এক বন্ধু ছিল, তার সেই বন্ধুর বরাতে আমরা গণমাধ্যমে খবর হতে দেখেছি যে এই একজন বাইক আরোহী তার সাথে সাম্যের বাকবিতণ্ডা হয়, পরে তাকে ছুরিকাঘাত করা হয়, যার ফলে পরবর্তী তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ এই যে বহিরাগত প্রবেশ করার কারণে ক্যাম্পাসের ভিতরে এখানে একটি নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, সেটা তারা দাবি করছেন এবং এই বিচার তারা চাচ্ছেন। তারা আসলে এই বিচার চাওয়ার পাশাপাশি তারা বলছেন যে এই সাম্যের মতো তাদেরকে যাতে আর প্রাণ না দিতে হয়। আরেকটি বিষয় যেটি ছাত্রদলের যে কর্মসূচি, ছাত্রদল মূলত বেলা 11টায় তারা যেহেতু এই সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছেন TSC-তে, সেখানে তারা মূলত সাম্য হত্যার বিচারকাণ্ড যেমন দাবি জানাচ্ছেন এবং ভিসি এবং প্রক্টরের পদত্যাগের একটি দাবি তারা জানিয়েছেন। এই দাবিটি তারা গতকালকেই জানিয়েছেন এবং ধারণা করা হচ্ছে আজকে, এবং তারা সেটিকে এক দফার দাবিতে গতকাল রাতেই ঘোষণা দিয়েছিলেন যে এক দফা দাবি তাদেরকে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ করতে হবে এবং আজকে যেহেতু তারা TSC-তে এই বিক্ষোভ সমাবেশটি করছে এবং সেটিতে ধারণা করা হচ্ছে যে তারা আসলে এই TSC থেকেও সাম্য হত্যাকাণ্ডের বিচার যেমন তারা চাইবেন ছাত্রদল, তেমনি ভিসি এবং প্রক্টরের যে পদত্যাগের তাদের যে দাবি সেটি তারা চাইবেন বলে ধারণা করা হচ্ছে। এবং আজ সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ যারা এই সাম্যর সহপাঠী তারা বলছেন, তাদের সাথে এই বিষয়টি আলাপ হয়েছিল, তারা বলছেন যে এই ধরনের দাবি তারা এই মুহূর্তে করছেন না। তাদের এখন যে মুখ্য যে বিষয়টি সেটি হচ্ছে সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, তদন্ত এবং ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করে নিরাপদ ক্যাম্পাস তৈরি করা। এই ছিল ভিসি চত্বর থেকে আমার কাছে সাম্য হত্যাকাণ্ডের সবশেষ। আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার মামলার শুনানি চলছে। নিয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, শুনানি শেষ হতে কত সময় লাগতে পারে এবং আইনজীবীরা কি বলছেন? মুক্তির জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার মামলাটি তারা করেছিলেন এই চলতি বছরের 1 সেপ্টেম্বর। সেই মামলার শুনানি কয়েক দফা হয়েছে, আজ আবার এটি শুনানি হওয়ার কথা রয়েছে। কার্যতালিকার আপিল বিভাগের কার্যতালিকার 12 নম্বরে রয়েছে এই মামলাটি। এখন পর্যন্ত শুনানি শুরু করতে পারেনি, অন্যান্য মামলার শুনানি চলছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধনের শুনানি হবে। একই সঙ্গে তারা গতকালকে যে আবেদনটি যুক্ত করেছেন সেটি হচ্ছে তাদের যে প্রতীক বাদ দেওয়া হয়েছিল দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার জন্য এটি আবেদন করা হয়েছে। এই দুটি আবেদনের পরেই শুনানি হচ্ছে। গতকালকে এটি শুনানি হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত, জামায়াতের আইনজীবীরাই শুনানি করেছেন। আজকে এটি শুনানি হবে এবং জামায়াতের পক্ষে তাদের দলের আইনজীবীরা শুনানি করবেন এবং শুনানি শেষে আজকে যেটি হয়তো শুনানি শেষ হয়ে গেলে আদেশের জন্য আদালত রাখতে পারেন অথবা অন্য কোনো দিনও ধার্য করতে পারেন। তবে 2013 সালে হাইকোর্টের আদেশে জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে যায়। এরপরে এটি আপিল বিভাগে আপিল করলে গত 2023 সালের নভেম্বরে এটি আইনজীবীর
অনুপস্থিতি দেখিয়ে এই আপিলটি বাতিল করে দেওয়া হয় এবং এরপরে এই হাইকোর্টের রায়টি বহাল ছিল। পরবর্তীতে এটি গেল বছরের সেপ্টেম্বরে আবার এই মামলা পুনরুজ্জীবিত করেন জামায়াতের আইনজীবী শিশির মনির এবং এরপরেই কয়েক দফা শুনানি হয়েছে। আজকে এটি শুনানির জন্য কার্যতালিকা রয়েছে। শুনানির পরে হয়তো এই আদেশের জন্য থাকতে পারে অথবা জামাতের নিবন্ধন ফিরে পেতে বা জামাতের যে প্রতীক সেই মামলা নিষ্পত্তি হওয়ার জন্য আর কত সময় লাগতে পারে সে বিষয়গুলো জানার জন্য আমরা অপেক্ষা করছি। শুনানি শেষ হলেই আমরা জানতে পারবো যে আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত দেয়। এই হচ্ছে এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা তাদের যে প্রতীক সেই বিষয় ফিরে পাওয়ার মামলার সবশেষ পরিস্থিতি। সাথে এক্সপার্ট চাই না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। তীব্র দাবদাহের প্রভাব পড়েছে যশোরের রেণু পোনা উৎপাদন খাতে। প্রচণ্ড গরমে হ্যাচারির পানির তাপমাত্রা বাড়ায় মারা যাচ্ছে রেণু পোনা। এ কারণে জেলার মৎস্যপল্লী চাঁচড়ার হ্যাচারি মালিকরা রেণু ও পোনা উৎপাদন বন্ধ রেখেছেন। হ্যাচারি মালিকরা বলছেন রেণু ও পোনা উৎপাদনে উপযোগী পানির তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তবে সপ্তাহখানেক ধরেই যশোরে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যা রেণু উৎপাদনের অনুপযোগী। এবছর 1.5 লাখ পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এমন গরমে তা পূরণ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও আছে হ্যাচারি মালিকদের। তাদের দাবি, তাপমাত্রা বৃদ্ধির কারণে এক সপ্তাহে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির দাবি ব্যবসায়ীদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে বিকল্প বাজার খুঁজছে কানাডা। বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের মতো উৎপাদন নির্ভর দেশগুলো। কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 35,000 কোটি ডলারের রপ্তানি বাণিজ্য, তাই দেন দরবার জারি রাখার পরামর্শ তাদের। এদিকে গুরুত্ব বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোর পাশাপাশি ইউরোপ আর এশিয়ার দেশগুলোরও। এমন অবস্থায় বাংলাদেশ ও কানাডার মধ্যে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি FTA কার্যকর করার বিষয়ে জোর দিচ্ছেন কানাডার বাংলাদেশি ব্যবসায়ীরা। কানাডার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় 400 কোটি ডলার। বাংলাদেশ থেকে সিংহভাগই যায় তৈরি পোশাক। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিদেশি ব্যবস্থাপনার বিকল্প নেই। বন্দরের উন্নতি না হলে পাল্টাবে না অর্থনীতি, বললেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে চাপা উত্তেজনা। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। পুলিশের মারণাস্ত্র প্রত্যাহারে আরও বেপরোয়া হতে পারে সন্ত্রাসীরা, শঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধের তাগিদ। শুটিং ফেডারেশনের অস্ত্র জুলাই আন্দোলনের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ। কমিটি দেওয়ার আগে আরও যাচাই বাছাই চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এবং বাণিজ্য যুদ্ধের তিক্ততায় যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজছে কানাডা। চাহিদা মাফিক সরবরাহ করতে পারলে বাংলাদেশের ভালো সম্ভাবনা, বলছেন প্রবাসী ব্যবসায়ীরা। এই ছিল এখন বাণিজ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।